গ্রীষ্মের শেষ দিক, সূর্য যেন মাথার ওপর জ্বলছিল। মাঠে ফাটল, পুকুরের পানি তলানিতে। প্রতিদিনের মতো সেদিনও রাজু স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ পথের ধারে শুকনো জঙ্গলের মধ্যে তার চোখ আটকে পড়ে ছোট্ট একটা গাছে। আধা উপড়ে যাওয়া গোড়া, পাতাগুলো কচি কচি। আরে, একটা গাছ পড়ে আছে, দেখি তো কি গাছ ওটা। আরে, এটা তো মনে হচ্ছে চাল কুমড়ার চারা। বাড়ি নিয়ে গেলে দাদি খুব খুশি হবে, আর গাছটাকে যদি বাঁচাতে পারি তাহলে আমাদের কাজেও আসবে। ওরে আমার দাদু ভাই রে, স্কুল থেকে চলে এসেছিস? তা আজ আসতে এত দেরি হলো যে? হ্যাঁ দাদি, এলাম। আর দেখো, তোমার জন্য একটা চাল কুমড়োর গাছ এনেছি। ওটা আনতে গিয়েই দেরি হয়ে গেছে। ওরে আমার সোনা দাদু ভাই, তুই এই গাছটা কোথায় পেলি রে দাদু ভাই? রাস্তার ধারে পড়েছিল দাদি, তোমার জন্য এনেছি। তুমি খুশি হওনি? খুশি হওনি তুমি? খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি দাদু ভাই। তোকে দেখে তো আমার ছোটবেলা যেন আবার ফিরে পাই। আমি না রোজ এমন করে কুড়িয়ে এনে গাছ লাগাতাম। কি দরকার এসব গাছ গাছ করার? আমাদের এখন এসব গাছ লাগাতে হবে না রাজু, আমাদের ওসব গাছের কোনো দরকার নেই। ইস, নবাব জাদির কথা শোনো, নিজে তো কখনো একটা গাছ লাগাবেই না, অন্য কেউ লাগালেও গাছ জ্বলে ওঠে। শুনুন মা, ওসব গাছ দিয়ে কি হবে? আমার ছেলেটার এখন লেখাপড়ার সময়, ওসব গাছ গাছ করে রাজুর মাথা নষ্ট করবেন না। আরে না বৌমা, গাছ কখনো ফেলনা হয় না, একদিন না একদিন ঠিকই কাজে লাগবে। কিন্তু মা। মা, তুমি অত বকছো কেন? দাদি আমাকে কিচ্ছুটি বলেনি। স্কুল থেকে আসার পথে গাছটা পেয়েছি, তাই বাড়ি নিয়ে এসেছি। এতে তো আমার পড়াশোনা নষ্ট হবার কথা নয়। কোথায় নষ্ট হলো পড়াশোনা? আচ্ছা, তোরা দাদি নাতি মিলে যা ইচ্ছে কর, আমি কিচ্ছুটি বলবো না। আমি তো মুখ থেকে কথা বের করলেই দোষ। যা দাদু ভাই, ঘরে যা, আমি গাছটা নিয়ে লাগিয়ে দিয়ে আসি। দেরি হলে তোর মা আবার বকাবকি শুরু করে দেবে। কি গো চাচি, আপনার হাতে ওইটা কি? এই তো একটা চাল কুমড়ো গাছ লাগাবো, তাই নিয়ে এলাম। এই বয়সেও আপনার এত কাজ করতে ভালো লাগে? কোথায় ঘরে শুয়ে বসে আরাম করবেন তা না, আপনি তো দেখছি গাছ লাগিয়ে বেড়াচ্ছেন। গাছ লাগানো থাকলে নিজের কত উপকারে আসে। আরে ধুর, ওসব আপনাদের সময় চলতো, এখন ওসব কাজ আমরা করি না। আমরা সব বাজার থেকে টাটকা টাটকা সবজি কিনে খাই। গাছ লাগানোর আবার একাল সেকাল আছে নাকি? জানতাম না তো। গাছ সব সময় প্রয়োজন পড়ে। যদি কখনো বাজারে যেতে না পারিস, তবে সবজি কোথায় পাবি রে রেনু? ধুর বাবা, আপনার সাথে ফালতু পেশাল না করে আমি গেলাম আমার কাছে। আপনার ওসব জ্ঞানের কথা আমার একদম ভাল লাগছে না। আজকালের বউয়েরা সব একরকম, কোনো কিছুই করতে চায় না। তাদের শুধু আরাম করা, শুধু খাবে আর শোবে। ধুর বাপু, আর ভাল লাগে না। এরপর মিনতি সেই চারা গাছটা উঠোনের ঘরের কোনায় লাগিয়ে দিল।
রাজু রোজ সকালে পানি দিত। কয়েক সপ্তাহে গাছটা বেশ বড় হয়ে উঠল। লতানো পাতাগুলো বেড়া ধরে উঠতে লাগলো। দাদি, ও দাদি, দেখো গাছটা কেমন বড় হয়ে গেছে। হ্যাঁ রে রাজু, দেখবি আর কিছুদিন পরে চাল কুমড়ো গাছে চাল কুমড়ো ধরবে। তুমি সত্যি বলছো দাদি? আমার গাছে চাল কুমড়া ধরবে? আরে হ্যাঁ রে, ওই দেখ গাছে ফুল আসা শুরু করেছে। কি মজা, কি মজা! আমার চাল কুমড়ো গাছে ফুল এসেছে, কি মজা! কি রে রাজু, তুই আর তোর দাদি কি দেখে এত খুশি হচ্ছিস রে? বাবা দেখো দেখো, আবার সেই ছোট্ট চাল কুমড়ার গাছটা কত বড় হয়ে গেছে। আরে বাবা, তাই তো, গাছটা তো অনেক সুন্দর হয়েছে। দেখবি রাজু, তোর গাছটাতে অনেক কুমড়ো হবে। কি মজা, আমার গাছে অনেক কুমড়ো হবে, কি মজা, কি মজা! আচ্ছা, তোরা তাহলে গাছ দেখ, আমি বাজারে যাই, দোকানে বসতে হবে। আচ্ছা বাবা, যাও তাহলে। সাবধানে যাস বাবা। আচ্ছা মা, যাই। এইদিকে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এলো। আষাঢ় মাস পড়তেই প্রথমে হালকা বৃষ্টি, তারপর একটানা 3 দিন ধরে ঝড় বৃষ্টি হতেই লাগলো। উঠোন জলে ভেসে গেল, রাস্তাঘাট সব বন্ধ, একদম বাজারে যাওয়া যাচ্ছে না। মা, ঘরে তো কিছুই নেই, তরকারি নেই, ডিম নেই, শুধু চালই পড়ে আছে। তাহলে কি রান্না করব বলুন তো? গিন্নি, বাজার তো সব পানির নিচে, কোথা থেকে আনবো বলো তো? একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য তো বাড়ি থেকেও বের হওয়া যায় না। তাহলে এখন কি করবে? পেট তো আর এসব শুনবে না, সময় হলে তো খিদে লাগবে। বাজার তো সব পানিতে ভেসে গেছে রে, বাড়িতে একটা গাছও কখনো লাগাবে না। এখন যদি বাড়িতে শাক পাতার গাছ থাকতো, তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না, দিব্যি ওখান থেকে তুলে রান্না করতে পারতে। যেটা নেই সেটা নিয়ে খোসা না দিয়ে এখন কি করব, পারলে সেটা বলুন। দাদি, আমাদের চাল কুমড়ার গাছটা দেখো না, চাল কুমড়া ধরেছে কিনা। ও মা, তাই তো দাদু ভাই, সেইটার কথা তো আমার মনেই ছিল না। দাঁড়া দেখি তো গাছে চাল কুমড়ো আছে কিনা। কি হলো দাদি, গাছে কি চাল কুমড়া ধরেছে? ধরেছে মানে? আরে দাদু ভাই, 3-3টে চাল কুমড়ো ঝুলছে গাছে, কি কপাল রে! ও মা, তাই নাকি দাদি? আমার গাছে চাল কুমড়া ধরেছে? হ্যাঁ রে দাদু ভাই, ভাগ্যিস তুই গাছটা এনেছিলি। এই গাছটা না থাকলে আজ আমাদের না খেয়েই থাকতে হতো। হ্যাঁ গো দাদি, তুমি ঠিকই বলো, গাছ সব সময় আমাদের উপকার করে। ছোট্ট চাল কুমড়ো গাছটা আজ আমাদের বিপদ থেকে কত উপকার করেছে। এই দেখ রাজু, তোর গাছে চাল কুমড়ো। আরে বাহ, কি বড় বড় চাল কুমড়ো হয়েছে! বাহ বাহ! এই নাও বৌমা, আমাদের আলতু ফালতু গাছের তরকারি, এগুলোই রান্না করো। মা, গাছটা এনেছিলাম বলে তুমি কত রাগ করেছিলে, আর আজ সেই গাছটাই আমাদের কত উপকারে আসলো। দেখো দেখো, গাছ থাকলে কত উপকারে আসে। গাছটা না লাগালে তো আজ না খেয়ে থাকতে হতো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গিয়েছিল। আমি আর কখনো তোদের কিচ্ছু বলবো না। তোদের যেখানে যেখানে ইচ্ছে
তোরা সেখানেই গাছ লাগাস। এবার আমাকে রান্না করতে দে তো। আচ্ছা যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, খুব খিদে পেয়েছে। চল দাদু ভাই, আমরা বারান্দায় গিয়ে বসি। হ্যাঁ চলো দাদি, চলো। সেদিন দুপুরে রাজুর মা চাল কুমড়ো দিয়ে সাদা মাটা তরকারি রান্না করলো। রান্না শেষে সবাইকে খাবার বেড়ে দিল। চাল কুমড়া খেতে খারাপ না, গাছের চাল কুমড়া খেতে ভালোই লাগছে। চাল কুমড়া দিয়ে আজকের দিনটা বেশ ভালোই পার হলো। মা, তোমার রান্না ভালো হয়েছে, চাল কুমড়াটা বেশ মজা লাগছে গো মা, বেশ মজা লাগছে। হ্যাঁ রে বাবা, তোর এই গাছটা না থাকলে আজ যে কি রান্না হতো, আমাদের আজ না খেয়েই থাকতে হতো। এবার বলো, বাড়ি গাছগাছালি থাকলে লাভ না ক্ষতি হয়? লাভ হয় মা, লাভই হয়। এইবার আমি বুঝতে পেরেছি মা। মা, আজও কোনো তরকারি নেই, তবে কি আজও চাল কুমড়োর তরকারি রান্না করবো? আজও চাল কুমড়া? এক খাবার খেতে কি রোজ রোজ ভালো লাগে নাকি? ভালো লাগে না তো বাজারে গিয়ে মাছ মাংস নিয়ে এসো, তবেই তো রান্না করে দেব। বাজারে যাওয়ার মতো থাকলে তো যেতাম। তাহলে যা রান্না করে দেব তোমাকে তাই চুপচাপ খেতে হবে। ঠিক আছে, কি আর করা। না মা, আমি আজও চাল কুমড়া খেতে পারবো না, তুমি অন্য কিছু রান্না করো। অন্য আবার কি রান্না করব? বাড়িতে তো অন্য কিছু নেই। আমি এত কিছু জানি না, আমি প্রতিদিন চাল কুমড়া খেতে পারবো না, পারবো না, পারবো না। খেতে পারবি না? তবে তোকে আমি কি রান্না করে দেব? আমি জানি না, আজ আমি চাল কুমড়ার তরকারি খাবো না, ব্যাস। আচ্ছা দাদু ভাই, আজ অন্য কিছু রান্না করব। তুমি যাও, গিয়ে পড়তে বসো গে। ঠিক আছে দাদি, কিন্তু চাল কুমড়োর তরকারি খাবো না কিন্তু। আচ্ছা, মনে থাকবে। মা, আপনি ছেলেটাকে কি বললেন? অন্য কিছু রান্না করবেন মানে? অন্য কিছু কি রান্না করবেন শুনি? বাড়িতে তো কিচ্ছুটি নেই। এই বৃষ্টিতে কবে হাট বসবে তারও তো ঠিক নেই। বৌমা, তুমি এত রাগ করো না তো। আজ আমার স্পেশাল ডিম দিয়ে চাল কুমড়ার ভাজি হবে। সেই তো চাল কুমড়ো দিয়েই করবেন। রাজু তো বলে গেল চাল কুমড়ো খাবে না। এমন চাল কুমড়ো ভাজি করব, রাজু কেন, তুমিও বুঝতে পারবে না কি দিয়ে খাচ্ছ। কিন্তু কি দিয়ে ভাজি করবেন যে বুঝতেই পারবেন না? আমার প্রিয় ডিম দিয়ে চাল কুমড়োর ভাজি। কিন্তু আপনি ডিম কোথায় পাবেন? সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি শুধু চাল কুমড়োটা কুচি কুচি করে কুচোতে লাগো, বাকিগুলো আমি দেখছি। আচ্ছা ঠিক আছে মা। ও, এমন গন্ধ তো বহুদিন পাইনি। গিন্নি, কি এমন জিনিস রান্না করছো গো গিন্নি? আমি না, আজ মাই রান্না করছে। মা, কি রান্না করছো গো মা? গন্ধে তো মন মাতোয়ারা হয়ে যাচ্ছে, খিদেই পেট চোচো করে উঠছে। খোকা, তুই দাদু ভাইকে নিয়ে বারান্দায় বস, আমি তোদের খাবার নিয়ে আসছি। আহ, আজকে কি রান্না করেছে বাবা? এমন সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। জানি না রে রাজু, তোর দাদি রান্না করেছে। দাদি, তুমি রান্না করেছো? কি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। দাদু ভাই, তুই বারান্দায় বস, আমি খাবার নিয়ে আসছি।
নে দাদু ভাই, কে বল দেখি এটা কি, আর খেতে কেমন লাগলো বলবি। আহ দাদি, কি যে মজা! এত স্বাদের তরকারি তো আমি কখনো খাইনি। এবার বল তো দাদু ভাই, কি খেলি এটা? জানি না তো দাদি, কি খেলাম? কি গো এটা, এত স্বাদ! চাল কুমড়োর ভাজি। কি দাদি, এটা চাল কুমড়ার ভাজি? কিন্তু মনে হচ্ছে এটা যেন অন্য কিছু। চাল কুমড়া বলে মনেই হচ্ছে না। এটা তুমি কেমন করে ভাজি করলে গো দাদি? কৌশলে দাদু ভাই, কৌশলে। ভালোবেসে রান্না করলে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায় রে। মা, আসলে এই বৃষ্টি মাখা দিনে সাথে এমন সুস্বাদু চাল কুমড়ার ভাজি, ও অসাধারণ হয়েছে, অসাধারণ। হ্যাঁ মা, এত মজার চাল কুমড়ো ভাজি আমিও কখনো খাইনি। খা, সবাই মন ভরে খা। দাদি, তুমিও খাও, খেয়ে দেখো, খুব মজা হয়েছে। আপনি ঠিকই বলেছেন মা, এটা তো খুব মজা লাগছে। মনেই হচ্ছে না এটা চাল কুমড়োর ভাজি। চাচি, শুনলাম আপনার কাছে চাল কুমড়ো ধরেছে। আমাদের ঘরে আজ 3 দিন ধরে শুধু ভাত রান্না হচ্ছে। ছেলেটার মুখে কিচ্ছু দিতে পারিনি। যদি এক টুকরো চাল কুমড়ো দিতেন, তাহলে ছেলেটাকে একটু খেতে দিতে পারতাম। যে গাছকে তুই বলেছিলি বুড়ির পাগলামি, আজ এই গাছে চাল কুমড়ো চাইতে এসেছিস। চাষি, আমি ভুল করেছি। আজ আমিও যদি কিছু গাছ লাগাতাম, তবে আমাদেরও না খেয়ে থাকতে হতো না। গাছটা লাগিয়েছিলাম বলে আজ এই গাছটা আমাদের ভরসা। এই দুর্দিনে পরিবার নিয়ে খেতে পারছি। গাছের চাল কুমড়োর জন্য না খেয়ে থাকতে হচ্ছে না। আমার বড্ড ভুল হয়েছে গো চাচি। আপনার মতো হলে আজ আমার উঠোনেও একটা গাছ থাকতো। পরিবার নিয়ে আমাদেরও না খেয়ে থাকতে হতো না, কারোর কাছে হাতও পাততে হতো না। শোন রে রেনু, দোষ করলেই সব শেষ নয়। চাইলে আবার শুরু করা যায়। নিজের ভুল থেকে শিক্ষা নে। হ্যাঁ চাচি, হ্যাঁ, আমার ঢের শিক্ষা হয়েছে। পানি নেমে গেলে আমি আমার উঠোনের চারপাশে সবজি গাছ লাগাবো। হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছিস। এই নে, এটা নিয়ে যা। অনেক ধন্যবাদ চাচি, আপনার কথা আমি সারা জীবন মনে রাখবো। বাচ্চাটা আমার খিদের জন্যে চটপট করছে। নে, এবার বাড়ি গিয়ে রান্না করে তাড়াতাড়ি ছেলেটাকে কেটে দে। হ্যাঁ চাচি, যাচ্ছি। রাতের বৃষ্টির মাঝে হঠাৎ বাইরের শব্দ। রাজু জানলা দিয়ে দেখে ভেসে এসেছে একখানা ভাঙা নৌকা, আর তাতে এক বৃদ্ধ আর একটা ছোট ছেলে। দাদি, দেখো, বাইরে একটা ভাঙা নৌকায় করে কারা এসেছে। কেউ আছো গো বাড়িতে? শুনছো আমাদের কথা? আছো কেউ বাড়িতে? কে আপনারা? এই বৃষ্টিতে কোথাও ঠাঁই পাচ্ছিলাম না, একটু আশ্রয় হবে আমাদের? আমাদের নদীর কূলে বাড়ি ছিল, নদীর পানি বেড়ে আমার বাড়ি সব ডুবে গেছে। আসুন ভাই, এই কুড়ে ঘরে আপনাদের ঠাঁই হোক। গাছ যেমন সবাইকে ছায়া দেয়, মানুষেরও তেমন হওয়া উচিত। এই হাবু, আয় আমার সঙ্গে, আয়। তোমরা খুব ভালো মানুষ বাবা, খুব ভালো মানুষ তোমরা। অনেক রাত হয়ে গেছে, সবাই খেতে বসো। সেদিন রাতে সবাই একসাথে খাবার খেল, দাদির ডিম দিয়ে কুমড়ো ভাজি। গন্ধ, স্বাদ আর ভালোবাসায় কেটে গেল ভয়াবহ সেই বৃষ্টির রাত।
দুদিন পর রোদ উঠল, চারপাশে জল নামতে শুরু করলো। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। পানি তো নেমে গেছে, এবার আমাদের ঘরে ফিরতে হবে। মানুষ হয়ে যদি মানুষের আপদে বিপদে পাশেই দাঁড়াতে না পারি, তাহলে আর মানুষ হলাম কি করে দাদা? হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, কিন্তু এই কথা এখন কেউ ভাবে না। আর আপনার হাতের বৃষ্টির দিনের চাল কুমড়ার ভাজির কথা সারা জীবন মনে থাকবে। যতদিন বাঁচবো ততদিন ওই স্বাদ মুখে লেগে থাকবে। সময় করে আবার আসবেন, আবার চাল কুমড়ো ভাজি করে খাওয়াবো। চাচা, আবার আসবেন? আচ্ছা বাবা, আসবো আসবো। তোমরা সবাই ভালো থেকো। দাদি, দেখো দেখো, আমাদের চাল কুমড়া গাছে আবার ফুল এসেছে। তাই নাকি দাদু ভাই? দেখেছিস, যত বড় ঝড়ই আসুক না কেন, গাছে কিন্তু আবার ফুল ফুটেছে। বৃষ্টির সময় এই গাছটি আমাদের অনেক উপকার করেছে। হ্যাঁ দাদি, এই চাল কুমড়ার গাছটা আমাদের অনেক সাহায্য করেছে। একটা ছোট্ট চারা গাছ আর একটুখানি মাটি আর কিছু ভালোবাসা, এই দিয়ে বেঁচে থাকে একটা সংসার, বাঁচে মনুষ্যত্ব। গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, শেখায় ধৈর্য, সহানুভূতি আর নতুন করে সব কিছু শুরু করার ভরসা। হ্যাঁ দাদি, তা তো ঠিক, কিন্তু গাছে চাল কুমড়া হলে আবার কিন্তু আমাকে চাল কুমড়ার ভাজি করে খাওয়াতে হবে বলে দিলাম। আরে খাওয়াবো রে দাদু ভাই, অবশ্যই খাওয়াবো। কি রে হরি, কাজের কি অবস্থা? ভালো কথা মশাই, খুব ভালো। শুধু ভালো বললেই হবে না, মন দিয়ে কাজ কর, না হলে কিন্তু সামনের সপ্তাহ থেকে কোনো টাকা পাবি না বলে দিলাম। জি কর্তা মশাই, কাল থেকে কাজের সময় বাড়িয়ে দেব, বেশি বেশি করে কাজ করব। কি রে হারু, তোর কি অবস্থা? জি কর্তা মশাই, ভালো। নে টাকাটা ধর। আর হ্যাঁ, মন দিয়ে কাজ করিস, তোর নামে কিন্তু অনেক অভিযোগ আছে রে। জি কর্তা মশাই, বলছিলাম যে কর্তা মশাই, আরে তাড়াতাড়ি বলে ফেল, দেখছিস নে তোর পেছনে লম্বা লাইন, সবার ধার দেনা সত্য করতে হবে। বল বল বল, কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। কর্তা মশাই, আমার ঘরটার অবস্থা বেশি ভালো না, এখন তো বর্ষার সময়। বলছিলাম যে যদি কিছু টাকা বেশি দিতেন তবে ঘরটা সারাই করতে পারতাম। বউ বাচ্চা নিয়ে বড্ড বিপদে আছি। তোরা পারিসও বটে, আক্কেল বলে কিছু নেই তোদের। তোদের এই গরিব মানুষদের একটাই সমস্যা, পায়ে জায়গা দিলে কাঁধে উঠে বসতে চাস। সর তো, সর সর, যা যা। এসেছে বেশি করে টাকা নিতে, নিজের জ্বালায় বাঁচি না, আবার ও এসেছে। হারু খুবই গরিব মানুষ, জমিদারের খেতে কাজ করে তার সংসার চালাতে হয়। ছোট থেকে অভাব দেখতে দেখতে সে এত বড় হয়েছে, এখনো যেন তার অভাব পিছু ছাড়ছে না। হারু জমিদারের থেকে টাকাগুলো নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে সে একটা গাছের গুড়ির সাথে চোট খেয়ে সেখানেই বসে পড়ল। ইস, কি চোটটাই না খেলাম। বিপদ যখন আসে তখন মনে হয় চারদিক থেকে আসে। বাবারে,
কি যন্ত্রণা হচ্ছে। আহ, কি ভাই, এভাবে রাস্তার মাঝে বসে রইলে যে? বাড়ি ফিরবে না? বাড়ি তো ফিরছিলাম, চোট লেগেছে পায়ে, তাই বসে আছি। ইস, এ এ পা দিয়ে তো রক্ত বের হচ্ছে। দাঁড়াও 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 একটু। আহ, আহ, এক্ষুনি কমে যাবে। একটু ধৈর্য ধরে বসো ভাই। যন্ত্রণাটা একটু কমলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব ভাই, বড্ড উপকার করলে। আরে ধন্যবাদের কি আছে, মানুষ হয়ে মানুষের বিপদে এগিয়ে আসাই তো মানুষের কর্তব্য। চলো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। খবর কি কিছু শুনেছো ভাই? কিসের খবর গো? শুনলাম এবার নাকি আমাদের গ্রামে বন্যা হবে। আমি তো এজন্য শহর থেকে তড়িঘড়ি করে চলে এলাম। পরিবারদের নিয়ে শহরে চলে যাব। কি বলছো কি ভাই? বন্যা? বন্যা হলে তো পরিবার নিয়ে একদমই ভেসে যাব। অনেক বছর আগে আমি যখন ছোট, তখন বন্যা দেখেছি। কালের বন্যায় আমার বাবাকে হারিয়েছিলাম। হ্যাঁ ভাই, সে তো জানি, তবুও কি করা, আমাদের জীবনটাই তো এমন। বন্যা হবে, আবার আমাদের মোকাবেলাও করতে হবে। জীবনের সাথে লড়াই করে বাঁচতে হবে। এই তো বাড়ি চলে এসেছি। আজ তাহলে আসি, কেমন? ভাই, এসো। শহরে যাবার আগে এই গরিবের বাড়িতে একটু ঘুরে যেও, কেমন? কি গো ময়নার বাপ, তা ফিরতে এত দেরি হলো কেন আজ? আর বলো না গো বউ, রাস্তায় চোট খেয়ে পাটা একটু কেটে গেছে। এই নাও, টাকাটা তুলে রাখো। আজ মনে হয় আর হাটে যাওয়া হবে না। থাক, এই পানি আর হাটে যেতে হবে না। উঠোন ভর্তি গম, আর আকাশটাও বেশ মেঘলা মেঘলা করছে। এখন রয়েছে, থাক। কাল সকাল সকাল বস্তা ভরে ঘরে তুলবো। ময়না কোথায় গো বউ? ময়না কোথায়? তা তোমার ময়না কি আর এক জায়গায় দাঁড়িয়ে আছে? কোথাও গিয়ে খেলছে মনে হয়। সারাদিন তো ঢিং ঢিং করে বেড়ায়। ওই দেখ রাজু, মার মার পাখিটা। আহ, আরে উড়ে গেল তো। ইস, একটুর জন্য লাগলো না। এই রবি, উল্টিটা তুই নে তো, দেখ তো পারিস কিনা। দে, আমার কাছে দে, আমার কাছে দে। হোয়াট, কোনো কাজের কাজই হলো না। খুবই ক্লান্ত লাগছে। সবাই এই গাছের নিচে বসতো। এই, তোরা কি খবর শুনেছিস? কিসের খবর রে মিনু? শুনলাম এবার নাকি খুব বৃষ্টি হবে। বৃষ্টির চাপে বন্যাও হতে পারে। না না, এমন কথা বলিস নে মিনু। আমার যে জলে খুব ভয় করে। শুনেছি বন্যায় অনেক উঁচু উঁচু ঢেউ আসে। আমাদের সাথে তো আমাদের বাবা মা থাকবে, কিচ্ছু হবে না। চল, এবার আমরা বাড়ি ফিরে যাই। কাল সকাল সকাল সবাই নদীর ঘাটে চলে আসিস। আই রাসু, রবি, মিনু, দেখ আকাশের দিকে চেয়ে দেখ। আকাশ তো একদম অন্ধকার হয়ে গেছে রে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। হ্যাঁ রে, আমাদের আর খেলা ঠিক হবে না। চল, সবাই বাড়িতে চল। এত তাড়াতাড়ি চলে যাবি? এই ঠান্ডা ঠান্ডা বাতাসে খেলতে তো আরো বেশি ভালো লাগবে। দেখছিস না আকাশের অবস্থা? তাড়াতাড়ি চল বাড়ি। বৃষ্টি কম হলে কাল থেকে আবারও খেলবো।
ময়না, ময়না রে, আরে এই কাজের সময় মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। গিন্নি, তাড়াতাড়ি ধানের বস্তাগুলো রান্নাঘরে তোলো, গমগুলো আগে তোলো। সব ভিজে গেল রে, সব ভিজে গেল, ভিজে গেল সব। ইস, সব তো ভিজে গেল। মা, এই পাশটা আমায় দাও মা। সে কখন থেকে তোকে ডাকছি, তোর কি ঘরে মন বসে না বলতো? যা, আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি ঘরে যা, আমরা এগুলো তুলে এক্ষুনি আসছি। তাও বাসা যে গমগুলোকে কোনো রকমে টেনে টুনে ঘরে তুলতে পেরেছি। যে বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছে কদিনের আগে আর ছাড়বে না। এদিকে গরুগুলোর খাবারও প্রায় ফুরিয়ে এসেছে। মাঠের ঘাসগুলোই ছিল একমাত্র ভরসা। এত চিন্তা করো না গো ময়নার বাপ, দুদিন পর দেখবি সব ঠিক হয়ে যাবে। মা, ও মা, মা শুনেছো নাকি? কিরে, এমন ফাটা গলায় চিৎকার করছিস কেন? কি হয়েছে, বাইরে এসে বল। ও মামা, বিছানা বালিশ সব কিছু ভিজে যাচ্ছে জল পড়ে। এখানে কি দেবে দিয়ে যাও মা। চালটার ওপর পলি দিয়ে পটি দিতে দিতে আর কোথাও ফাঁকা নেই, কি যে দেবো সেখানে, ভিজছে ভিজুক। ভেবেছিলাম এবার কর্তামশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে চালটা সারাই করে ফেলবো, তার হলো কই। এবার বৃষ্টি থামলে চালটা আগে সারাই করে দিও। সকাল সকাল রান্নাটা করে নিতে পারতে। ঘরে যে কটা চাল ছাড়ার কিছু নেই, আজ যে ফ্যানে ভাতে খেতে হবে। বাজারের প্যাকেটটা দাও, বাজার করে আনি। ও মা, কি বলছো? এই বাদলা বৃষ্টিতে বাজার করতে যাবে মানে? হ্যাঁ, বৃষ্টি যদি এমন 2-3 দিন থাকে তখনও তো যেতে হবে, তাই আগে ভাগেই কাজ মেটানো ভালো, বুঝলে? এই নাও 7 টাকা, 700 যখন তাড়াতাড়ি ফিরে এসো। এই বৃষ্টিতে যেন আবার দেরি করতে যেও না। পরপর 3 দিন টানা বৃষ্টি। এই বৃষ্টি যেন থামার কোনো নামই নেই। আকাশটা যেন ফুটো হয়ে গেছে, চারিদিকে পানি আর পানি। গ্রামের মানুষ এমন পানি দেখে বেশ ভরকে গেল। এইদিকে হারুর ঘরের অবস্থাও বেশ ভালো না, চালটাও মৃদু বাতাসে দুলছে। মা, ও মা, আমার কিন্তু এ ঘরে থাকতে খুব ভয় করছে। দেখো না, যে কোনো সময় আমাদের ঘরটা ভেঙে পড়তে পারে। এই ঘরটাই যে আমাদের শেষ আশ্রয় রে মা, এটা ছাড়া আমাদের তো কোনো গতি নেই রে মা। মা, বাবা কোথায়? জানি না রে মা, কোথায় যেন বের হলো সকালে, এখনো তো ফিরলো না। কিরে ময়না, মা ময়না, ঘর থেকে হাতুড়িটা একটু নিয়ে আয় দেখিনি। মা, ওই দেখো বাবা এসেছে। বাবা হাতুড়ি চাইছে মা। তুই বাইরে গিয়ে দেখ, আমি হাতুড়িটা নিয়ে আসছি। এ কি বাবা, তুমি এই পুরনো তক্তা দিয়ে কি করবে? সব কাজে লাগবে রে মা, সব। এ কি করছো ময়নার বাপ? এই বাদ দেওয়া ফুটো নৌকা কি করবে? নৌকাটা ঠিক করে এর ওপরে একটা জোড়াতালি দিয়ে ঘর তুলবো। শুনলাম এবার বন্যা হতে পারে, বুঝলে? তোমার মাথাটাই গেছে, এই ভারী বর্ষায় এমন ফুটা নৌকা কোনো কাজে লাগবে না। দাও, হাতুড়িটা দাও, বাঁচার ওপরে পেরেক আছে, সেগুলো আরো দেখিনি। আর রাগ করো না বউ, চেষ্টা করলে ক্ষতি কিসের? চেষ্টা তো করতে পারি নাকি? হারু মন দিয়ে নৌকোটা ঠিক করছিল।
এমন সময় গ্রামের জমিদার সহ কিছু মানুষের কণ্ঠস্বর শোনা গেল। সাবধান সাবধান সাবধান, সবাইকে জানানো যাচ্ছে যে সরপোতা গ্রামটি যে কোনো সময় বন্যায় প্লাবিত হতে পারে, তাই সবাইকে সাবধান করা হচ্ছে। সাবধান সাবধান সাবধান, সবাইকে জানানো যাচ্ছে যে সরপ্রতা গ্রামটি যে কোনো সময় বন্যায় প্লাবিত হতে পারে, তাই সবাইকে সাবধান করা হচ্ছে। সাবধান সাবধান সাবধান। বাবা, এই বাড়িটা তৈরি করতে আর কত সময় লাগবে? জানি না রে মা, তবে আর বেশি সময় লাগবে না। ছাউনিটা আমাদের ঘরের চাল খুলেই দেব। আধা ভেজা হয়ে যতটুকু এই ঘরের নিচে থাকছি সেটাতেও তোমার শান্তি হচ্ছে না, এবার এই ঘরের চাল খুলে এই আধমরা নৌকার ওপর দেবে? বাবা, নৌকোটা জলে ভাসবে তো, নাকি আমরা ডুবে যাব বাবা? চেষ্টা তো করে দেখি মা, না হলে স্কুলের বিল্ডিং এ গিয়ে উঠব। আয় হারুর বাড়ি চল তো, ও এটা কি বানাচ্ছে? কি রে হারু, তুই নৌকার ওপরে মুরগির খোপের মতো কি বানাচ্ছিস? আগে কর্তামশাই, ঘরটা তো এমনিতেই ভাঙো ভাঙো ভাব, তাই ভাবলাম জোড়াতালি দিয়ে নৌকার ওপরে একটা ঘর বানিয়ে দেই, যদি বন্যা হয় তবে কাজে লাগবে। শোনো শোনো পাগলের কথা, এই ফুটো ফাটা নৌকার ওপরে নাকি ঘর বানিয়ে সংসার বাঁধবে, তাও আবার বন্যার সময় এর ওপরে থাকবে। আমাদের মতো মানুষের অট্টালিকা থাকার পরেও সাহস পাচ্ছি না, আর তুই যাকগে সেসব কথা। বন্যা হবার সম্ভাবনা আছে, ভালো থাকিস কেমন? আগে কর্তামশাই। আর হ্যাঁ, যদি বন্যায় ভেসে যাই তবে তোর এই প্রাসাদে একটু ঠাঁই দিস। এই চল চল। হলো তো এবার এতগুলো মানুষের সামনে এবার কানটা কাটা গেল, সত্য সব আর ভাল লাগে না। বাবা, তুমি একটু মন খারাপ করো না, আমি আছি তোমার সাথে। নাও দেখি, এবার বাকি কাজটা শেষ করো। কাজ তো শেষ করতেই হবে রে মা, সবাই যখন টিটকেরি মারে রে মা, তখন বুকে লাগে, বুকে কাজের গতি কমে যায়। তবুও শেষ চেষ্টা করে দেখি। হারু মন দিয়ে তার কাজটি শেষ করলো। জোড়া তালি দেওয়া কুড়ে ঘর দেখতে হলেও বেশ লাগছিল, আর তাই দেখে ময়না খুশিতে লাফিয়ে উঠল। বাবা বাবা, কত সুন্দর একটা ঘর হয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। এবার জলের উপর ভাসলেই হলো। হ্যাঁ রে মা, ঘরের চাল তো খুলে নিলাম, এবার জিনিসগুলো আস্তে আস্তে ভেতরে আনতে হবে। হ্যাঁ বাবা, চলো সবাই মিলে হাতে হাতে এই কাজটাও সেরে ফেলি। ভাবনির কাজ শেষ হয়েছে কিনা কে জানে, কাজ শেষ হলে এসে খাবার খেয়ে নে। মা, খাবার পরে খাবো, আগে চলো ঘরের জিনিসগুলো কিছু কিছু নৌকার উপর নেই, না হলে বৃষ্টিতে ভেজে সব নষ্ট হয়ে যাবে। এখানে বৃষ্টিতে ভিজে নষ্ট হবে, আর নৌকার উপর উঠলে জিনিসগুলো ডুবেও নষ্ট হবে, সাথে আমরাও মরবো। হলে হলো, বন্যা হলে আমাদের মতো মানুষের মৃত্যু নিশ্চিতভাবে, যেমন আমার বাবার হয়েছিল। এর থেকে চেষ্টা করেও যদি মৃত্যু হয় তাতেই শান্তি। তোমাকে আর কিচ্ছু বলবো না, তুমি আসলে আসো, না আসলে না আসো। হারু রাগ করে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস, শুকনো খাবার আর কিছু গম নৌকার ওপরে তুলে নিল। বাবা, আরো কিছু আনবো? না রে মা,
এবার যদি গরু দুটোকে নিতে পারতাম তবেই শান্তি লাগলো। জানি নে গরু দুটোর অবস্থা কি হবে। চারদিকে জল আর জল। এখন চাইলেও ওদেরকে আমি উঁচু জায়গায় নিতে পারবো না রে মা। গ্রাম থেকে কিছু কিছু মানুষ প্রাণ হাতে নিয়ে পালাতে লাগলো। সেদিন রাতে আরো দ্বিগুণ বৃষ্টি নামলো, অঝোরে বৃষ্টি। এইদিকে নদীর বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকে পড়লো। জলের বড় বড় ঢেউয়ের ধাক্কায় মাটির ভাঙাচোরা বাড়িগুলো জলের সাথে মিশে যেতে লাগলো। কেউ চালের ওপরে, কেউ আবার নৌকার ওপর আশ্রয় নিতে লাগলো। চারিদিকে আহাজারি। এইদিকে হারুর নৌকোটি জলের ধাক্কায় দূরে ছেটে গিয়ে ভাসতে লাগলো। বাবা দেখো, নৌকাটি কেমন দুলছে, মনে হচ্ছে এক্ষুনি ডুবে যাবে। কিচ্ছু হবে না রে মা, আমি আছি তোর সাথে, কিচ্ছু হবে না। ভেসেছে ভেসেছে, নৌকা ভেসেছে। ও ও দেখো, আমাদের আর কোনো সমস্যা হবে না এই বন্যায়। দেখো। হ্যাঁ গো হ্যাঁ, আমারই ভুল হয়েছিল তোমাকে কাজে সাহায্য না করা। তোমার কাজকে ছোট করে দেখেছি, এই জন্য আমাকে ক্ষমা করে দিও গো। আরে না রে বউ, আমি ও সব কিছু মনে করিনি। কিছুই মনে করিনি। বাবা, আমরা না হয় বেঁচেই গেলাম, কিন্তু গ্রামের অনেক মানুষই বিপদে পড়ে আছে, তাদেরকেও আমাদের সাহায্য করা উচিত। দেখছো বাবা, আশপাশ থেকে কত চিৎকার ভেসে আসছে। এখন তো রাত হয়েছে মা, এই অন্ধকারে চাইলেও কাউকে সাহায্য করতে পারবো না। আগে সকালটা হোক না। হারু, এই হারু, হারু রে, এদিকে আয়, আমাদের বাঁচা, নিয়ে যা আমাদের, নিয়ে যা হারু। ওগো, জমিদার মশাই ডাকছে, ওরা ওই জলের ভেতর আটকা পড়ে আছে, চলো তাড়াতাড়ি। আজকে যদি তুই এদিকে না আসতিস তবে নির্ঘাত আমাদের জলে ডুবে মরতে হতো রে। এই নৌকার জন্য তোকে কত অপমান করলাম, আর আজ সেই নৌকায় আমাদের কাজে লাগলো। এমন করে বলবেন না কর্তামশাই, এই বিপদের সময় আমাদের একে অন্যের পাশে দাঁড়াতে হবে। এখনো অনেক মানুষ ঘরবন্দি হয়ে আছে, আমাদের তাদেরকে বাঁচাতে হবে কর্তামশাই। হ্যাঁ চল, নৌকা বানানোর জন্য আমার ঘরে পর্যাপ্ত জিনিস আছে। চল চল দেখি কার কার নৌকা আছে, সবাইকে একত্রিত করে আমরা সবাই মিলে আরো কয়েকটা নৌকা বানিয়ে সেখানে থাকি। চল চল, এছাড়া যে বাঁচার আর কোনো উপায় নেই। হ্যাঁ রে হারু, জমিদার মশাই ঠিকই বলেছে। এই বন্যা কতদিন থাকবে সেটা তো আর জানি নে, মাত্র শুরু। চল চল, সবাই মিলে আমরা হাতে হাতে কাজ শুরু করি। চল। আজ থেকে যতদিন বন্যা না কমবে আমরা সবাই মিলে এই নৌকার ওপরে সংসার করব। বন্যা কমে গেলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের উন্নয়নের জন্য কাজ করব। এরপর থেকে বন্যা হলে যেন আর এভাবে কাউকে কষ্ট করতে না হয়। আপনি সত্যি অনেক মহান কর্তামশাই, আপনার জন্য পুরো গ্রাম বেঁচে গেল। আমার জন্য না রে রামু, আমার জন্য না। সব কিছু সম্ভব হয়েছে হারুর জন্য। ও আমাকে চোখ খুলে দিয়েছে। ক্ষুদ্র হলেও কাউকে নিয়ে বিদ্রুপ করতে নেই, বরং সাহায্য করে উপকার করতে হয়। বুঝলে, উপকার করতে হয়।